নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সামনেই হতে পারে এরকম ঘটনা যে আপনাকে আর ভোট দিতেই যেতে হবে না, একদম আর ভোট দিতেই যেতে হবে না, এসআইআর এর নাম ঠাম খুঁজতে হবে না কিচ্ছু। আপনি ভাবছেন হয়তো আমি মজা করছি, ভোটার লিস্টে আবার নাম খুঁজতে যেতে হবে না, ভোটার লিস্টে নাম না থাকলে কি হবে, এই সমস্ত চিন্তা করছেন তো। কিন্তু সামনেই এরকম ঘটনা ঘটতে পারে আপনাদের সঙ্গে, আপনাদের কনস্টিটিউয়েন্সিতেও, যে আপনাদের কনস্টিটিউয়েন্সিতে একজন দাঁড়াবেন এবং একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন। কেন বলছি এই ধরনের ঘটনা, আপনারা শুনবেন। তার কারণ মহারাষ্ট্রে এই সময়টাতে হতে চলেছে সামনেই মিউনিসিপাল কর্পোরেশন ইলেকশন, এবং মিউনিসিপাল কর্পোরেশন ইলেকশনে বিভিন্ন ধরনের সমীকরণের ছবি আমরা তুলে আনছিলাম, যে অজিত পাওয়ার এবং শরদ পাওয়ারের পার্টি, দুটো দল হঠাৎ করে মিলে গিয়েছে। রাজ ঠাকরে, উদ্ধব ঠাকরে পার্টি, হঠাৎ করে দুটো দল মিলে গিয়েছে। এই সমস্ত আপনাদের জানিয়েছিলাম। বিভিন্ন ধরনের সমীকরণের কথা উঠে আসছিল, তাহলে কি শরদ পাওয়ার আবার এনডিএ তে চলে আসবে এবং তার সঙ্গে রাজ ঠাকরে আবারও উদ্ধব ঠাকরের সঙ্গে মিলে যাবে কিনা, বিভিন্ন সমীকরণের কথা আমরা বলছিলাম। কিন্তু আমরা ভাবতেও পারিনি যে এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলবে বিজেপি। তারা ভোটারদের তোয়াক্কাই আর করছে না। এর আগে ভোট চুরি হয়েছে, বিভিন্ন ধরনের ভোটার লিস্টে কারচুপি, অমুক তমুক বহু কিছু বলেছেন রাহুল গান্ধী। কিন্তু এবার হঠাৎ করে যে ঘটনাটা ঘটলো, সেটা ভাবনাতীত একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের শরিক দলগুলো। কি ঘটনা ঘটালো, তারা 70টা সিটে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ফেললো। এবং আপনারা হয়তো ভাবছেন যে পরবর্তীতে অন্য কেউ দাঁড়ায়নি, তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে, অন্যদিকে অন্য কাউকে তো দাঁড়াতে হবে। কিন্তু না, ঘটনাটা সেরকম নয়। এক একটা সিটের জন্য দাম দেওয়া হয়েছে, বিপরীতে যারা দাঁড়িয়েছে তাদেরকে 5 কোটি টাকা করে। একটা মিউনিসিপাল কর্পোরেশন, অর্থাৎ একজন কাউন্সিলর হিসেবে জিতে আসবেন, তার জন্য যাতে তিনি না দাঁড়ান, অপোজিশনে যাতে কেউ না দাঁড়ায়, তাই জন্য 5 কোটি টাকা করে দেওয়া হয়েছে, তেমন খবর উঠে আসছে সূত্র মারফত। যেখানে যেখানে 5 কোটি টাকা মানুষ নিয়ে সরে যেতে চায়নি, পোস্ট থেকে সরে যেতে চায়নি মানুষ, অর্থাৎ তাদের নমিনেশন তুলতে চায়নি, সেখানে তাদের পেছনে বিভিন্ন ধরনের মেশিনারি কাজ করা হয়েছে, ভয় দেখানো হয়েছে। এবং কিছু জায়গাতে এরকম ঘটনাও পর্যন্ত অভিযোগ উঠে এসেছে যে বেশ কিছু জায়গায় হয়তো শিল্পপতিরা ভোটে দাঁড়িয়েছেন, অর্থাৎ বেশ কিছু টাকা পয়সাওয়ালা মানুষরা ভোটে দাঁড়িয়েছেন। তারা তো অত সহজে ভয় পাবেন না, এবং তাদের কাছে 5 কোটি টাকাটা খুব একটা ফ্যাক্টরও নয়। তাহলে সেই ক্ষেত্রে তাদের কাছে কি করা হয়েছে, তাদেরকে কিভাবে প্রত্যাহার করে নিতে বাধ্য করা হয়েছে, ইডি সেইখানে কাজ করেছে, মেশিনারি। অর্থাৎ এই যে এনডিএ সামগ্রিকভাবে তাদের তো খুব একটা সোর্সের অভাব নেই, ইডি সেক্ষেত্রে খুব ভালো কাজ করেছে। আরেকটা সংস্থা ইনকাম ট্যাক্স, তারাও খুব ভালো কাজ করেছে, এবং একজনকে খুনও করে দেওয়া হয়েছে। এটা মিউনিসিপাল কর্পোরেশনের ইলেকশনে একজন প্রার্থী, তাকে খুন করে দেওয়া হয়েছে, যেহেতু তিনি টাকার কাছে মাথা নোয়াননি। সমস্ত খবরের ডিটেলস বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। এই মুহূর্তে মহারাষ্ট্রে বিভিন্ন ধরনের সমীকরণের কথা উঠে আসছিল, কিন্তু এনডিএ এই মুহূর্তে কোনো ধরনের কোনো সমীকরণের তোয়াক্কাই না করে একদম উপরে উঠে গিয়ে যে কোনো সমীকরণের একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছে। তারা কোন ধরনের ভোটার লিস্ট, ভোটারদের চমকানো, ভোটারদের ধমকানো, এসবের ক্ষেত্রে যাবেই না। ভোটারদের ভোট দেওয়ারই দরকার নেই, সেই বিষয়টা তারা তৈরি করে ফেলেছে। নাহলে 70টা মিউনিসিপাল কর্পোরেশন এলাকা, সেখানে কোনো প্রার্থী দাঁড়ালেন না বিরোধীদের জায়গা থেকে। এটা হতে পারে কখন, আপনারা কি মনে করেন? যে 70টা সিটে প্রার্থীরা দাঁড়ায়নি বিরোধীদের জায়গা থেকে, তার মধ্যে কতগুলো বিজেপি, কতগুলো একনাথ শিন্ডের যে শিবসেনা, সেখান থেকে মানুষজন দাঁড়ায়নি। আপনাদের একটু ব্রেকআপটা বলি। 44টা সিটে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে, অর্থাৎ এই 70টার মধ্যে 44টা সিট বিজেপির দখলে চলে গিয়েছে। এছাড়া 22টা সিট গিয়েছে শিন্ডের দখলে, একনাথ শিন্ডের দখলে। একনাথ শিন্ডে নিজের যে পার্টি তিনি খুলেছেন, একনাথ শিন্ডে শিবসেনা, সেই একনাথ শিন্ডে শিবসেনার কাছে 22টা আসন একদম বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জিতে গেছেন। এছাড়া অজিত পাওয়ারের পার্টি, আপনারা জানেন কয়েকদিন আগেই, একদম 2024 সালের আগেই আমরা দেখতে পেয়েছিলাম যে এনসিপি সেখান থেকে ভেঙে অজিত পাওয়ার চলে গিয়েছে এনডিএ তে, তারাও এটার বেনিফিট পেয়েছে, সেখানেও তারা 2টো আসন সেইভাবে জিতেছে। এই যে সামগ্রিক আসনগুলো, এই আসনগুলো কোন কোন জায়গায়, পুনেতে, পানওয়ালে, মুম্বাইতে, অর্থাৎ একদম মেন যে জায়গাগুলো মানুষ একদম পরিচিতি হিসেবে চেনেন, সেই সমস্ত জায়গায় মিউনিসিপাল কর্পোরেশনে যে সমস্ত মেম্বাররা চোজেন হচ্ছে, সেই সমস্ত মেম্বাররা কোনো মতেই
ভোটেই লড়ছেন না, অর্থাৎ ভোটে লড়ার দরকারই পড়ছে না তাদের, এত নাকি জনপ্রিয়তা। কিন্তু ভেতরের খবরটা কি আপনাদের একটু জানাই, যে এক একটা সিটের জন্য বিরোধীদের জায়গা থেকে যারা দাঁড়িয়েছিল, অর্থাৎ কেউ কংগ্রেস থেকে দাঁড়িয়েছে, কেউ এনসিপি থেকে দাঁড়িয়েছে, কেউ হয়তো অন্য কোনো দল থেকে দাঁড়িয়েছে, তাদেরকে 5 কোটি টাকার বিনিময়ে কিনে নেওয়া হয়েছে। এবং 5 কোটি টাকা যারা নিতে চায়নি তাদেরকে ভয় দেখানো হয়েছে, তাদেরকে থ্রেট করা হয়েছে, মারা হয়েছে, বাড়ি থেকে তুলে আনা হয়েছে, কিন্তু 5 কোটি টাকা তাদেরকে নিতেই হবে। অর্থাৎ মনোনয়ন পত্রটা তাদেরকে প্রত্যাহার করতে হবে। এইভাবে সবাই প্রত্যাহার করে নিলেও একজন করেননি। তিনি কোন পার্টি থেকে ছিলেন? তিনি রাজ ঠাকরের পার্টি থেকে ছিলেন। যে রাজ ঠাকরে রিসেন্টলি উদ্ধব ঠাকরের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াইটা করছেন, সেই রাজ ঠাকরের পার্টি থেকে একজন যুব নেতা, অবশ্যই ইউথ ব্লাড, তিনি শক্তি দেখিয়েছিলেন তার, যে আমি কোনো মতেই সরবো না, আমি হিন্দুত্ববাদী জায়গা থেকে অবশ্যই ভোটে লড়াইটা করবো। এবং রাজ ঠাকরের পার্টি থেকে সোলাপুর নামক জায়গা, সেখানকার কনস্টিটিউয়েন্সি থেকে বালা সাহেব পান্ডুরাম ছিল ভদ্রলোকের নাম, বালা সাহেব পান্ডুরাম। তাকে একদম সরাসরি কিভাবে মারা হয় শুনবেন। 2রা জানুয়ারি তার বাড়ির সামনে তাকে ধরা হয়, বেশ কিছু যুবক, বেশ কিছু দুষ্কৃতী তারা ঘিরে ধরে এবং তাকে মাটিতে ফেলে তার চোখের মধ্যে প্রাথমিকভাবে লাল যে লঙ্কার গুঁড়ো সেটা ছিটিয়ে দেওয়া হয়। তারপরে তার চোখ খুবলে একদম থিতিয়ে তাকে মারা হয়। এই যে পান্ডুরাম সাহেব মারা গেলেন, তার পরবর্তীতে আরো বেশ কিছু মানুষজন ছিলেন যারা প্রত্যাহার করবেন কি করবেন না সেই সন্দিহানে ছিলেন। তার পরবর্তীতে সঙ্গে সঙ্গে তারা গিয়ে একদম প্রত্যাহার করে নেন এবং অবশ্যই সূত্রের যা খবর তাদের বাড়িতেও টাকা পৌঁছে যায়। টাকা নিয়ে কারোর কোনো সমস্যা নেই, কিন্তু ভোটে প্রতিদ্বন্দ্বিতাই করতে দেবে না ভারতীয় জনতা পার্টি। এরকম ঘটনা সত্যি সাম্প্রতিক ইতিহাসে কেন, বহু পুরনো ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি। যে অপোজিশনের যারা প্রার্থী রয়েছে সারা ভারত জুড়ে, বলছি বিহারের মতন জায়গাতেও ভোটের সময় বহু ঝামেলা হয়েছে, জঙ্গল রাজ যেটাকে বলা হয় সেই সময়ও হয়েছে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। অপোজিশনে যিনি দাঁড়াচ্ছেন তাকে সম্পূর্ণ হত্যা করে দেওয়া হচ্ছে ভোটের আগে। তাও কোন ভোট? কোনো এমএলএ ভোট, এমপি ভোট, তা তো নয়। এই ঘটনা ঘটেছে একটা কর্পোরেশন ইলেকশনে জয় পাওয়ার জন্য। তাহলে বুঝে দেখুন, কর্পোরেশন ইলেকশনে জয় পেলে 5 কোটি কেন 50 কোটি টাকাও কামিয়ে নেওয়া হয়তো এক একজনের কাছে খুব একটা বড় ব্যাপার হবে না। এবার আপনাদেরকে জানাই, 5 বছরে এই টাকাটা কামানোর জন্য যে এত লোভ বিজেপির তরফ থেকে কিংবা এনডিএ এর তরফ থেকে, সেই যে সামগ্রিক স্ট্রাকচারটা, এই যে স্ট্রাকচারটা তারা ফলো করলো, এটা তো একদিনে আসতে পারে না। 70টা সিটে এই ঘটনা যখন তারা ঘটিয়েছে, এটা তো একদিনে আসতে পারে না। এই ঘটনা প্রথম কোথায় শুরু হয়েছিল? গুজরাটে শুরু হয়েছিল। যে কথায় কথা আমরা শুনি না, গুজরাট মডেল। গুজরাটে আমরা একটা সিটের ক্ষেত্রে 2024-এ যখন সামগ্রিক দেশের নির্বাচন নিয়ে আমরা দেখছিলাম, বিভিন্ন কিছু রিসার্চ আমরা শুনছিলাম, তখন দেখতে পেয়েছিলাম গুজরাটের সুরাট বলে যে জায়গা, গুজরাটের রাজধানী সুরাট, সেখানে হঠাৎ করে একজন অপোজিশনের যে প্রার্থী ছিলেন, তিনি তার যে মনোনয়ন পত্র একদম ভোটের 2 দিন না 3 দিন আগে তিনি প্রত্যাহার করে নেন। তখন আমরা বিষয়টা ধরতে পারিনি, কিন্তু পরবর্তীতে জানতে পেরেছিলাম এই সামগ্রিক ঘটনার পেছনে রয়েছেন কে? এই সামগ্রিক ঘটনার পেছনে রয়েছেন CR প্যাটেল। পরবর্তীতে আমরা কি দেখলাম? CR প্যাটেল তিনি সামগ্রিকভাবে এই পদ্ধতিটা নিয়ে যে জিতিয়ে আনলেন এই গুজরাটের সুরাটের মতন একটা গুরুত্বপূর্ণ সিট এবং রাজধানী শহরের সিট তিনি জিতিয়ে আনলেন, এমপি সিট একটা জিতিয়ে আনলেন। সেই ক্ষেত্রে তাকে কেন্দ্রীয় মন্ত্রী সেই পদটা মোদিজি উপহার দিয়ে দিলেন এবং খুব কাছের মানুষ। CR প্যাটেল মোদিজির খুব কাছের মানুষ। এই সামগ্রিক ঘটনাটা হয়তো একটা এক্সপেরিমেন্ট ছিল। 2024 সালে গুজরাটে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল যে আমরা বিরোধীদের দাঁড়াতেই দেব না, বিরোধীরা যদি জেতার জায়গায় থাকে বিরোধীদেরকে আমরা দাঁড়াতেই দেব না। সেই ঘটনাটা এই মুহূর্তে মহারাষ্ট্রের ক্ষেত্রে আবারও হয়তো ঘটলো, কারণ মহারাষ্ট্রে প্রথম যে ঘটনাটা ঘটেছিল বিধানসভা ভোটের ক্ষেত্রে, একদম আচমকাই 76 লক্ষ মানুষের নাম ভোটার লিস্টে বেড়ে গিয়েছিল। তার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে লোকসভা ভোট এবং 2024-এর ডিসেম্বরে ঘটা বিধানসভা ভোটের মধ্যে মাত্র 5 মাস দূরত্ব ছিল। 5 মাসের মধ্যে 76 লক্ষ মানুষের নাম এক্সট্রা অ্যাডেড হয় এবং বিজেপি হই হই করে তাদের সরকার তৈরি করে। এই ঘটনা আমরা দেখেছিলাম। তারপরে কেটে গিয়েছে আরো একটা বছর এবং আরো একটা বছরে মূলত শহরের মানুষ কিন্তু, শহরের যে সরকার চলছে কিংবা সারা রাজ্যের যে
সরকার চলছে, তারা সেই সরকার কিভাবে চলছে সেই সরকার সম্বন্ধে ওয়াকিবহাল থাকে। এবং মূল মূল যে শহরগুলো একদম মুম্বাই কিংবা পুনে এই সমস্ত জায়গার থেকে এই সামগ্রিক অপারেশনটা করা হয়েছে, গ্রামের দিকে এই অপারেশন করা হয়নি। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এগুলো ঘটেনি, সামগ্রিক শহর কেন্দ্রিক পঞ্চায়েত বা শহর কেন্দ্রিক যে মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ড ভিত্তিক যে ভোট সেইগুলোর ক্ষেত্রে 70টা সিটে বিজেপি বা বিজেপির যা সমর্থিত ক্যান্ডিডেটরা ছিল, এনডিএ সমর্থিত ক্যান্ডিডেটরা, তারা সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে, ভোট হওয়ার আগেই তারা জিতে গেছে। তাই সুতরাং আপনাদের খবর যেটা দিয়ে শুরু করলাম, যে আপনারা ভোটার কার্ড নিয়ে হয়তো বাড়িতে বসে থাকবেন, ভোট দিতে যাওয়ার দরকারই পড়লো না, কারণ ভোটের প্রচার যিনি করতেই এলেন না তিনি জিতে গেলেন, তিনি আগামী 5 বছরের জন্য আপনি জেনে গেলেন আপনার ওয়ার্ডের কাউন্সিলর হয়ে গিয়েছেন। এই ঘটনার সম্মুখীন হলে আপনাদের কি অভিজ্ঞতা হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।